সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার। সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোনো ব্যত্যয় দেখি না, মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব। তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের 14 এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন মিস্টার আহমেদ। এরপর ওই বছরের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন তিনি। 1988 সালে পুলিশ। আসসালামু আলাইকুম। অবসরের পরও আইজিপির মতো প্রোটোকল নিয়েছিলেন বেনজির। দর্শক, এই খবরের শিরোনাম থেকেই বুঝতে পারছেন যে বেনজির আর 10 জন আইজিপির মতন না, যারা রিটায়ারমেন্টের পর সাধারণ জীবন যাপন করেন বা সরকার প্রদত্ত যে সুবিধা পাওয়ার কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম। অবসরের পরও আইজিপির মতো প্রোটোকল নিয়েছিলেন বেনজির। দর্শক, এই খবরের শিরোনাম থেকেই বুঝতে পারছেন যে বেনজির আর 10 জন আইজিপির মতন না, যারা রিটায়ারমেন্টের পর সাধারণ জীবন যাপন করেন বা সরকার প্রদত্ত যে সুবিধা পাওয়ার কথা সেটাই পান না। বেনজির ছিলেন বেনজির, এটা নজিরবিহীন একজন আইজিপি। তিনি কেন? এর উত্তর হচ্ছে একটাই, তিনি ক্ষমতাসীনদেরকে ক্ষমতায় রাখার ব্যাপারে প্রথাগত চাকরি করেননি। তিনি একেবারে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তার বহু নজির আছে, প্রমাণ আছে, এবং এটি দিয়ে তিনি সরকারকে ক্ষমতায় রেখেছেন, আবার নিজে ক্ষমতায়িত হয়েছে। অর্থাৎ সরকারকে সুবিধা দিয়েছেন আর নিজে সুবিধা নিয়ে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন, যে সাম্রাজ্যের টুকরো টুকরো খবর এখন আসছে বিভিন্ন গণমাধ্যমে। প্রতিদিনই দেখবেন যে এই খবরগুলো আসছে। সব খবরগুলো যদি জড়ো করেন তাহলে দেখবেন যে এই বেনজির কার সৃষ্টি, কার আশ্রয় প্রশ্রয়ে এত ক্ষমতাধর হয়েছে, যে রিটায়ারমেন্টের পরও পুরো আইজিপির মতন প্রোটোকল নিয়ে যিনি চলাফেরা করেন, তাকে কে সামলাবে? এই যে ফ্রাঙ্কেনস্টাইনের দানব তৈরি করা হয়েছে, এখন সেই দানব মানে পুরো সরকারকে কুরি করে খাচ্ছে। অবসরে যাওয়ার পরেও 1 বছর পুলিশ মহাপরিদর্শকের মতো নিরাপত্তা সুবিধা নিয়েছিলেন বেনজির আহমেদ। তার করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। নিয়ম অনুসারে একজন আইজিপি অবসরে গেলে একটি সরকারি গাড়ি ও একজন ফরমেশন পান, যে গাড়ির খরচ বহন করে সরকার। সেখানে বেনজির আহমেদ নিয়েছিলেন পুরো প্রোটোকল। 2022 সালের 28 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের সই করা এক চিঠিতে উল্লেখ করা হয়, বেনজির আহমেদ পুলিশ মহাপরিদর্শক থেকে অবসর প্রস্তুতিজনিত ছুটিকালীন তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ 1/6 ফরমেশন সাদা পোশাকের স্কাউট, অস্ত্রসহ ইউনিফর্মধারী 2 জন সার্বক্ষণিক দেহরক্ষী এবং 1 থেকে 3 জন ফরমেশনে হাউস গার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। আর কি বলার আছে, এরকম একটা অর্ডারের পরে তো পুরো আইজিপি, তিনি রিটায়ারমেন্টের পরেও তিনি একজন আইজিপি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। 26শে মে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও 3 মেয়ের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। একই সঙ্গে এই 5 জনের নামে থাকা ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী 6 জুন ও স্ত্রী ও সন্তানদের
9 জন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তবে চলমান এই পরিস্থিতি তৈরির আগেই গত 4 মে সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন পুলিশের এই কর্মকর্তা। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের মহাপরিচালকের দায়িত্ব তিনি পালন করেছেন। এমন কোনো গুরুত্বপূর্ণ পদ নেই যে পদ তিনি এনজয় করেননি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়েন, যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিলেন, এবং তখন তিনি আইজিপি। তারপরেও সরকার তাকে একবারও চিন্তা করেনি যে এই ব্যাপারে একটা তদন্ত করা, তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া। এখন নানান খবর আসছে আর সরকার বলছে যে বেনজিরের দুর্নীতির দায়। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন জেনারেল আজিজ এবং বেনজিরকে নিয়ে বিতর্ক চলছে। সরকার যেমন বলার চেষ্টা করছে যে আজিজ এবং বেনজিরের দুর্নীতির দায় তাদেরকেই বহন করতে হবে ব্যক্তিগতভাবে, এখানে সরকার এর দায় নেবে না। অন্যদিকে বিরোধী পক্ষ বারবার বলার চেষ্টা করছে যে এই আজিজ বেনজির সরকারের সৃষ্টি, সুতরাং দায় তাদের। আজকে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন, অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে সরকার। অন্যদিকে রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি বলছেন আজিজ বেনজিরের গল্প আরব উপন্যাসকেও হার মানায়। হ্যাঁ, অবশ্যই তাদের যে দুর্নীতির যেই পরিস্থিতি বা চিত্র আসছে তাতে আসলেই আরব রজনীকে হার মানায়, যে একটা মানুষ কিভাবে শত শত কোটি টাকার মালিক হতে পারে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই বক্তব্য তা হচ্ছে বর্তমান সরকার অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলছেন, আজকে একটা খবর দেখলাম যে বেনজির মে মাসের 4 তারিখে সপরিবারে দেশের বাইরে চলে গেছেন। যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো খালি করে গেছেন। 23টা অ্যাকাউন্টে ছিল 60 কোটি টাকা, আরও বেশি হতে পারে, কম হতে পারে। আমার প্রশ্ন হলো যে সে গেল কিভাবে? সরকারের সমালোচনা করে তিনি বলছেন যে তার সম্পত্তি আমরা ক্রোপ করছি, দুদক মামলা করেছে, তাকে কোথাও যেতে দেয়া হবে না, এসব কথা বলা হলো। অথচ সে 4 তারিখে সপরিবারে চলে গেল। একেবারে এয়ারলাইন্সের নামও দিয়েছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সে চলে গেছে। তাহলে এই কথাগুলো কেন বলছেন যে কেউ ছাড় পাবে না, আমরা সবাইকে এক মনে করি? তিনি বলছেন, মির্জা ফখরুল, দেশের মানুষ এগুলো বুঝে, তারা সবাই বোঝে এগুলো লোক দেখানো প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন, আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। এই হচ্ছে মির্জা ফখরুলের বক্তব্য। আর যে রুহুল কবির রিজভী, তিনি একটা অনুষ্ঠানে বলছেন যে আজিজ আহমেদ ও বেনজির আহমেদের গল্প আরব উপন্যাসকেও হার মানায়। কিভাবে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট করেছে, জমি কিনেছে বেনজির। এখন শুনছে তিনি নাকি বাংলাদেশেই নাই, ব্যাংকের সব টাকা তুলে নিয়েছে। কিভাবে সম্ভব এগুলো? একজন সরকারি কর্মকর্তা কি করে হাজার হাজার কোটি টাকার মালিক হন, যেখানে মানুষ অনাহারে দিন কাটায়? শনিবার বিকেলে বগুড়ার পৌর শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। তো এখন এই আলোচনাগুলো চলতে থাকবে। অর্থাৎ আজিজ বেনজির এর এই প্রসঙ্গটা সামনে আসার পর সরকার যথেষ্ট একটু বিব্রত হচ্ছে। তাদের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো, সেই অ্যাকশনগুলো কি সম্মুখ গতিতে চলবে, নাকি সিরিয়াসলি মিন করে তাদেরকে আটক করা, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা বা উদ্ধার করা, সেগুলো জনগণের সম্পদ অর্থাৎ রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের কাছে ফিরিয়ে আনা, এই কার্যক্রমগুলো যথেষ্ট শক্ত
হাতে এবং তৎপরতার সাথে সম্পাদিত হতে হয়, কিন্তু এখন পর্যন্ত গতানুগতিক কিছু কার্যক্রম দেখা যাচ্ছে। সেই কারণেই অনেকেই সন্দেহ করছেন যে এইটা হয়তো আইওয়াশ, যেটা সমালোচনা করছে বিরোধী দল এবং বলছে যে এটা সরকারেরই দায়, এবং সরকার যেহেতু তাদেরকে সৃষ্টি করেছে, সরকার আবার তাদের রক্ষাও করছে, যদিও হয়তো কিছু লোক দেখানো কর্মকাণ্ড দেশে এবং আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর জন্য হয়তো কিছু পদক্ষেপ তারা নিয়েছে, কিন্তু মূলত আসলে তারা এই আজিজ বেনজিরকে সাপোর্ট করেই যাচ্ছে সরকার এখনো পর্যন্ত। আর সরকার তো বলছেই যে তাদের ব্যাপারে ছাড় দেওয়া হবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে, দুদক তার মতন করে কার্যক্রম করবে। এইসব নানান তর্ক বিতর্কগুলো এখন রাজনীতির বড় ইস্যুতে পরিণত হয়েছে, যেটা আগে এর 2-3 মাস আগে এটা কল্পনাও করা যেত না যে আজিজ বেনজির একটি রাজনীতির তর্ক বিতর্কের একটা উপাদান হিসেবে সামনে আসবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।